আমাদের কাছে এর আগে সুপ্রিম কোর্টের অনেক ডিসিশনই আছে, কিন্তু 25 সালে এই রেজলিউশনের পরে আমাদের কাছে বিষয়টা আরো বেশি স্পষ্ট হয়ে গেছে। ফলে এই বিষয়ে অনেক বেশি আর ক্লারিটির প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আলটিমেটলি মনে রাখতে হবে বাচ্চার স্বার্থ। দুই হচ্ছে যে, যে কথাটি বারবার সেলিনা দি বোধহয় বললেন, যে ট্রিপল তালাকের কথা, ঠিকই একটা সম্পর্কের মধ্যে আছে। আমি তো বলার সময় বললাম যে হঠাৎ করে মাঝরাত্রে যদি ট্রিপল তালাক দেয় তাহলে তার কাছে সেটা খুব শকের হয়ে যায়। সুপ্রিম কোর্ট এইটাকে রেকগনাইজ করেনি, এবং এইটা ইনফ্যাক্ট রেকগনাইজড পদ্ধতিও নয় ওই পার্টিকুলার রিলিজিয়নের ক্ষেত্রে। যেটা আমি বললাম তালাকে তৌফিজ, সেটাই হচ্ছে রেকগনাইজড পদ্ধতি। কিন্তু যেহেতু কমিউনিটি শিক্ষায় পিছিয়ে এবং এখনো একটা অংশের মৌলবি দ্বারা পরিচালিত হয়, যারা ওই লেভেল অফ স্কলার নয়, যারা নিজেরাও সেই চর্চা করেন না, ফলে একটা বড় অংশের মধ্যে এখনো এই ভ্রান্ত ধারণা আছে, এবং তার শিকার হয় একটা বড় অংশের মহিলা। ফলে যদি তাদের কাছে পৌঁছানো যায় তাদের অধিকারের কথা, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব। দুই হচ্ছে যে প্রতিটি সমস্যা যেহেতু আমার কাছে আসেনি, যেহেতু এখনো পর্যন্ত বিলটাই প্রকাশিত হয়নি, তৈরি হয়নি, ফলে আজকের দিনে দাঁড়িয়ে সমস্যা ধরে ধরে আনসার করাটা খুব ডিফিকাল্ট। আমার মনে হয় আমাদের যেটা বলছিলেন যে ডিরেক্টিভ প্রিন্সিপালের মধ্যেই কিন্তু বলে দেওয়া আছে কোনটাকে প্রাইমারি কথাটা উল্লেখ করা আছে। ফলে যে মা বোনেরা লক্ষ্মী ভান্ডার থেকে বা অন্নপূর্ণা ভান্ডার যেটা পাচ্ছেন, তাদেরকে বোঝানো যে এটা আসলে রাষ্ট্রের দায়িত্ব ছিল আপনার কাছে পৌঁছানো, এবং সেটা 3,000 টাকা বা 5,000 টাকা নয়। আমাদের সংবিধানের যদি মুখবন্ধ একথা বলে বেঁচে থাকা মানে পশুর মতো বেঁচে থাকা নয়, বেঁচে থাকা মানে মর্যাদার সঙ্গে বেঁচে থাকা, তার মানে হচ্ছে সুপ্রিম কোর্ট বারে বারে বিভিন্ন জাজমেন্টের মধ্যে এই মর্যাদার সঙ্গে বেঁচে থাকা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে আপনার জন্যে পুষ্টিকর খাদ্য প্রতুল থাকবে, আপনার মাথার ছাদটা নিশ্চিত হবে, আপনার বস্ত্র নিশ্চিত হবে, আপনার স্বাস্থ্য নিশ্চিত হবে। তার মানে হচ্ছে যে প্রতিটি নাগরিকের জন্য হসপিটালে বেডের অভাবে ফিরে আসবো না, প্রসূতি মা তার নির্দিষ্ট খাবার পাবে, তার বেঁচে থাকার জন্য প্রতিদিন মাসে যে অর্থের প্রয়োজন হয় এই মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে গেলে, সেই টাকা তার কাছে পৌঁছাবে। এবং এটা ইরেসপেক্টিভ অফ জেন্ডার। তাহলে একজন মহিলা, তার জন্য যেহেতু আর্টিকেল 15-এ বাড়তি আইন তৈরি করার অধিকার রাষ্ট্রের আছে, যে অধিকারের আওতায় ওই সংবিধানের বিধি মেনেই এক্সিকিউটিভ অর্ডার ইস্যু করতে পারে সেই জায়গাগুলোতে যেখানে আইন প্রণয়নের অধিকার আছে কিন্তু আইন নেই। তাহলে এই যত পলিসি ডিসিশন হয়ে আছে, সেটা অন্নপূর্ণা ভান্ডার হতে পারে বা ইন্দিরা আবাস যোজনা হতে পারে, যা কিছু মাথায় রাখতে হবে এই সব ক্ষেত্রেই আইন তৈরি হওয়ার কথা। যেমনটা 2005 সালে যখন ইউপিএ 1 সরকার ছিল, তখন 100 দিনের কাজ নিশ্চিত করার জন্য এই মনরেগার আইন নিয়ে এসছে। যেমন ভাবে ফরেস্ট রাইট কে এনশিওর করার জন্য, যারা বনে থাকে জঙ্গলে থাকে তাদের অধিকারকে নিশ্চিত করার জন্য ফরেস্ট ভিলেজ এবং ইকোনমিক ভিলেজ তৈরি করার কথা বলা হয়েছে। তার মানে হচ্ছে যারা বনে থাকে তারা বনে থাকবে, এবং বনের মধ্যে যে রিসোর্সেস আছে তাদের উপরে তাদের সর্বাপেক্ষা অধিকার থাকবে। মানে এইভাবে আইন তৈরি করে অধিকার নিশ্চিত হয়েছে, 100 দিনের কাজের অধিকারও নিশ্চিত হয়েছে। যথেষ্ট নয় বলেই অন্নপূর্ণা ভান্ডার দিতে হচ্ছে। তাহলে মানুষের কাছে যে স্কিমগুলো তৈরি করা হয়েছে এই ফিল্ডে, আসলে যারা পার্লামেন্টেরিয়ান তাদের আইন তৈরি করার কথা ছিল, যেহেতু কোনো আইন নেই আজকের দিনে, তাই
ওই মহিলাদেরকে সমগোত্রীয় করে তোলার জন্য আসলে এই অর্থ প্রদান করা হচ্ছে। এইবার তাহলে সমগোত্রীয় করে তোলার জন্য 3,000 টাকা কি যথেষ্ট? তাহলে আমাদেরকে মানুষের অ্যাসপিরেশনটাকে তুলতে হবে সংবিধানের উচ্চতায়, মানুষের অ্যাসপিরেশনটাকে তুলতে হবে সংবিধানের উচ্চতায়, যেখান থেকে সে নিজে উপলব্ধি করতে পারে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অর্থটা কি। তাহলে দেখবেন যা প্রশ্ন আমরা করছি এই প্রশ্নগুলো আস্তে আস্তে তারা করতে শুরু করবে, আমাদেরকে না রাষ্ট্রকে। ফলে আমাদেরকে তাদেরকে এই শিক্ষায় শিক্ষিত করতে হবে যে আমার অধিকারটা কি আর আমরা ভিজাভি কি পাচ্ছি, এবং সেটা যে সংবিধানের ওই উচ্চতার মাপকাঠি রাখে না সেটা তাদেরকে বোঝাতে হবে। আমার মনে হয় তাহলেই সব থেকে সহজ উপায় হবে যে কথাগুলো শুরুতে বলছিলাম সেই কথাগুলোকে সহজভাবে মানুষের কাছে বোঝাতে।